মালিক, মালিক, দুধ দোহানো তো হয়ে গেল, এবার কি করব? কি আর করবি? এবার দুধে পানি মেশাবি। আর বুঝি না তোকে বারবার এই কথাটা কেন যে বলে দিতে হয়। আচ্ছা ঠিক আছে মালিক, আমি এক্ষুনি দুধে জল মেশাচ্ছি। এরপর কালু জল আনতে চলে যায় আর রমেশ বিছানায় গিয়ে বসে। জমিদার অনেক ধনী ব্যক্তি ছিল আর জমিদারের পাশাপাশি বাজারে তার অনেক বড় দোকানও ছিল আর গোয়াল ভরা গরুও ছিল তার। এই সবকিছুই রমেশকে ধনী বানিয়েছে, কিন্তু রমেশ ছিল ধান্দাবাজ। এই যে কালু দাদা, দুধে কি তুমি জল মেশাও নাকি গো? দুধ থেকে কোনো স্বাদ পাওয়া যায় না। কি যে বলিস না ফুলি, দুধে জল মেশালে কি মালিক আমাকে আস্ত রাখতো? আমার তো মনে হয় কি তোর মুখেই সমস্যা। আমার মুখে সমস্যা নেই, বুঝেছো? তোমার দুধেই সমস্যা আছে। আর তুমি যদি এভাবে দুধ বিক্রি করতে শুরু করো তাহলে কিন্তু আমরা আর কেউই তোমার কাছ থেকে দুধ কিনবো না, এই আমি বলে দিলাম। না কিনলে নাই, আমার খরিদ্দারের অভাব নাই, বুঝলি? এ কথা বলে কালু ফুলির মুখে জামা ঘষে দেয় আর ফুলি একটা কথা না বলে সেখান থেকে চলে যায়। ফুলি অনাথ একজন মেয়ে। ফুলির সামান্য কিছু জমি রয়েছে, সেই জমিতে সবজি চাষ করে ফুলির কোনো রকমে দিন চলে যায়। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! আমার জমিতে একটা সবজিও নেই কেন? কালই তো আমি জমি ভর্তি সবজি রেখে গেলাম, তবে এই সর্বনাশটা আমার কে করলো? এরপর ফুলি কাঁদতে কাঁদতে রমেশের বাড়িতে যায় আর রমেশকে সব কথা খুলে বলে। সবই তো শুনলেন কাকা বাবু, এবার আমায় কিছু টাকা ধার দিন, না হলে যে আমাকে না খেয়ে মরতে হবে আর জমিতে ফসলও বুনতে পারবো না। তুই তো আমার দুধের প্রতিবাদ করতে এসেছিলি তাই না, যে আমার দুধে নাকি জল মেশানো, আর আজকে আমার কাছে এসেই তোকে হাত পাততে হলো, দেখলি তো? এই শোন, তোর তো তেমন ধন সম্পদ নেই, তো তোকে আমি কোন ভরসাতে টাকাটা ধার দেবো বলতো? তার চেয়ে তোকে বরং একটা বুদ্ধি দেই, তোর জমিটা তুই আমাকে দিয়ে দে, তার বদলে না হয় তোকে আমি একটা গাভী দিয়ে দেবো। তাহলে তোকে আর অন্য কোনো কাজ খুঁজতে হলো না, তুই গাভীর দুধ বিক্রি করে নিজের খরচ চালিয়ে নিলি। রমেশের এমন কথা শুনে ফুলি বাধ্য হয়ে রাজি হয়ে যায় আর দলিলে টিকসই দিয়ে তার জমিটা রমেশকে দিয়ে দেয়। এই তো লক্ষ্মী মেয়ের মতো কাজ। কালো কালো, এই সাদা গাভীটা ফুলিকে দিয়ে দে তো। রমেশের কথা মতো কালু সাদা গাভীটা এনে ফুলিকে দেয় আর ফুলি গাভীটা নিয়ে সেখান থেকে চলে যায়। হাহ, নাদান বাচ্চা আমাকে নিয়ে এসেছিল সমালোচনা করতে, দিলাম তো ভালো করে। ওই গাভী হলো মন্দা, না দেবে বাচ্চা আর না হবে দুধ। হ্যাঁ দেখবি আমার কাজের সমালোচনা করার ফল এবার কি হয়। এর আগে যারা আমার সাথে লাগতে এসেছিল তাদেরকেও আমি এমন শিক্ষাই দিয়েছি। লোকজনকে ঠকিয়ে রমেশ এভাবে খুশি হতো আর এমন ধান্দাবাজি করে রমেশ এত ধনী হয়েছে। আর রমেশের এসব কাহিনী স্বর্গে বসে প্রকৃতি পরি দেখছিল। রমেশ, এতদিন তুই অনেক লোককে ঠকিয়েছিস, অনেককে ফাঁদে ফেলেছিস, কিন্তু আর নয়, তোর ভাগ্যেই ফুলিকে ধনী বানাবো। তুই এখন শুধু আফসোস করবি, শয়তান রমেশ। এরপর প্রকৃতি দেবী ফুলির পক্ষ নেয় আর ফুলি সেই গাভীটিকে নিয়ে তার বাড়িতে বেঁধে রাখে আর হতাশ হয়ে গাভীকে রেখে মাটিতে বসে পড়ে। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেছে, এই সব কিছু পরিকল্পনা ওই রমেশ কাকুর। কিন্তু এখন আমি কি করব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি এবার কি করব? আর এই গাভীকে এবার কি খাওয়াবো? এবার গাভীর দুধই একমাত্র ভরসা আমার। এরপর ফুলি গাভীকে নিয়ে ঘরে যায় আর পরের দিন সকালে আশ্চর্যজনক ঘটনা ঘটে। হে কি, এসব আমি কি দেখছি? আমার কাছে তো সোনার ডালিম ধরেছে, আমার দিকে বুঝি প্রকৃতি দেবী তাকিয়েছেন। তবে এই সোনার ডালিমের কথা যদি 5 কান হয়ে যায় তাহলে যে বিপদ হবে। ও নিয়ে তুমি ভেবো না তো, আমি এই ডালিম গাছ পাহারা দেব। তুমি যখন আমার দায়িত্ব নিয়েছো তখন তোমার এসব পাহারা দেওয়ার দায়িত্ব আমার। আমি তোমাকে দুধ না দিতে পারি, কিন্তু তোমার সম্পদ রক্ষা করতে পারবো। তোর কথা শুনে আমি বিশ্বস্ত হলাম রে। তুই গাভী হলে কি হবে, তুই আমার বন্ধু, বিশ্বস্ত বন্ধু। কিন্তু আমি এটাই ভাবছি, এই সাধারণ গাছে সোনার ডালিম এলো কোথা থেকে? তুমি এখন এই সোনার ডালিম নিয়ে বাজারে যাও, বিক্রি করে তোমার আর আমার খাবার কিনে আনো তো।
এরপর ফুলি গাছ থেকে দুটো সোনার ডালিম পেড়ে নিয়ে বাজারের দিকে যেতে থাকে আর গাভী সোনার ডালিম গাছ পাহারা দিতে থাকে। এভাবে অল্প কিছুদিনের মধ্যে ফুলি সোনার ডালিমের সাহায্যে ধনী হয়ে যায় আর এসব খবর গ্রামবাসীরা জানতে পারে। মালিক, আপনি এখানে বসে খবর পড়ছেন আর ওদিকে তো ঘটনা ঘটে গেছে। ফুলি তো সোনার ডালিম দিয়ে বড়লোক হয়ে গেল। এই কি বলছিস রে কালু? সোনার ডালিম আবার হয় নাকি? এমন কথা শুনে তো রমেশের হাত থেকে খবরের কাগজ পড়ে যায়। শোন কালু, এসব আমাকে কি শোনালি কালু? শোন, তবে আর দেরি না করে জলদি কাজে লেগে পড়। এরপর রমেশ কালুকে তার পরিকল্পনা মতো বুদ্ধি শিখিয়ে দেয় আর রাত হতেই কালু সেই ডালিম চুরি করতে যায়। আরে তুমি এখানে ডালিম চুরি করতে এসেছো তাই না? তুমি তো আবার মালিকের পোষা চোর। ভুলেও এদিকে এসো না কিন্তু, সিংহের গুতোয় তোমার কোমর ভেঙে দেব। তুই আমাকে শাসাচ্ছিস? শোন, তোকে কি করে সাহায্য করতে হয় তা আমার জানা আছে। এ কথা বলে কালু গাভীর দিকে এগিয়ে যায় আর তখনই গাভী কালুকে শিং দিয়ে জোরে গুঁতো দেয়। অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না। আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব আর এই ডালিম গাছ রক্ষা করার দায়িত্ব আমার। গাভীর কথা শুনে কালু মুখ বেঁকিয়ে চলে যায় আর রমেশকে সব কথা খুলে বলে। কি ওই গাভীর এত বড় সহজ? তবে চল, এবার তোর সাথে আমিও যাব। এর পরের রাতে রমেশ ও কালু দুজনেই সোনার ডালিম চুরি করতে যায় আর গাভী আবারও তাদেরকে বাধা দেয় আর এতে রমেশ ক্ষেপে যায় আর রমেশ ছুরি বের করে। তুই আমাকে বাধা দিচ্ছিস? তুই কি সব পূর্বের কথা ভুলে গেছিস নাকি রে? তবে তোকে মেনেই এখন আমি ডালিম চুরি করব। এ কথা বলে রমেশ ছুরি নিয়ে গাভীর কাছে যায় আর গাভীর লেজটা ছুরি দিয়ে কেটে ফেলে আর গাভী জোরে চিৎকার করতে থাকে। গাভীর চিৎকারে ফুলির ঘুম ভেঙে যায় আর ফুলি বাইরে চলে আসে। লেজ কাটা গাভী আর ডালিম গাছ। আর কাকা বাবু, আপনি কি তবে আমার ডালিম গাছ চুরি করতে এসেছিলেন আর এই গাভীর লেজ কেটে ফেলেছেন? শুধু তোর লেজ কেটেছি, এবার তোর পেটে ছুরি ঢুকিয়ে দেবো। আমাকে ও বাধা দিতে আসে? রমেশের কথা শেষ হতে না হতেই সেখানে প্রকৃতি পড়ে চলে আসে আর রাগান্বিত হয়ে বলে, সে সুযোগ আর তুই পাবি না। তার আগেই আমি তোকে ভস্ম করে দেব। তোর পাপের খরা যে পূর্ণ হয়েছে। এরপর প্রকৃতি পরি তার জাদু বলে রমেশ ও কালুকে ভস্ম করে দেয় আর ফুলি হাঁটু গেড়ে হাত জোর করে প্রকৃতি দেবীর সামনে বসে পড়ে। মা, এসব কি হচ্ছে? বৎস, যা যা হয়েছে সব আমার কারণেই হয়েছে। তুই শান্ত হ। সবকিছু যখন আমি তোকে দিয়েছি, তবে রক্ষা করার দায়িত্ব আমার। এরপর প্রকৃতি দেবী তার জাদু করে গাভীর লেজ ঠিক করে দেয় আর তার রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আর চিন্তা নেই বৎস, এই গাভী এখন জাদু শক্তির অধিকারী আর এই ডালিম গাছ এখন থেকে এই পাহারা দেবে। লেজ কাটাই গাভী ডালিম গাছের রক্ষক হয়ে থাকবে। এরপর প্রকৃতি দেবী উধাও হয়ে যায় আর ফুলি তার লেজ কাটা গাভীকে জড়িয়ে ধরে। এরপর থেকে ফুলি ওই লেজ কাটা গাভী আর ডালিম গাছ নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। এক দেশে এক বুড়ি ছিল। তার অনেক বয়স হয়েছিল। বয়সের ভারে বুড়ি চোখে ঠিক মতো কিছু দেখতে পারতো না। আপন বলতে বুড়ির তেমন কেউই ছিল না। তবে বুড়ির কয়েকটা মুরগি ছিল। সেই মুরগিগুলো প্রতিদিন ডিম পারতো। সেই ডিমগুলো বিক্রি করে বুড়ি নিজের সংসার চালাতো। একদিন এক চোরের নজর পড়ে বুড়ির বাড়িতে। আরে আরে, এ তো দেখছি একটা অসহায় বুড়ি। এর সাথে তো কেউই থাকে না। যাই, এর বাড়িতেই যাই। এর বাড়িতে মনে হচ্ছে চুরি করতে যেতে হবে। এর বাড়িতে চুরি করার মতো সহজ কাজ আর একটাও নেই। আজ রাতে আমি এই বুড়ির বাড়িতে চুরি করব। হ্যাঁ। এরপর থেকে প্রতি রাতে সে চোর বুড়ির বাড়িতেই আসে এবং সে একটা একটা করে জিনিস চুরি করে নিয়ে যায়। সন্ধ্যা হলে বুড়ি যে চোখে আর কিছুই দেখতে পায় না, তাই সে বুঝতেও পারে না কিভাবে তার ঘরের সব জিনিসগুলো আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে চোর বুড়ির সব কিছু চুরি করে নিয়ে যায়। শেষমেশে চোরটি বুড়ির বাড়িতে এসে চুরি করার মতো আর কিছুই খুঁজে পাচ্ছিল না। নিতে নিতে তো দেখি আমি সবই নিয়ে গেছি। আজ তো দেখছি চুরি করার মতো আর কিছুই খুঁজে পাচ্ছি না। কি নেওয়া যায়, কি নেওয়া যায়? এভাবে চিন্তা করতে করতে চোরের নজর যায় বুড়ির মুরগির দিকে, যেটি ছিল বুড়ির ভীষণ পছন্দের। তো শেষমেশে বুড়ি সেই মুরগিটি চুরি করে নিয়ে যায়।
পরের দিন বুড়ি মুরগি ছাড়তে এসে দেখে সেখানে মুরগি নেই। চোর তার সবকিছু চুরি করে নিয়ে গেছে। এতদিন সবকিছু চুরি হলেও বুড়ি মনে কোনো ব্যথা পায়নি। আজ বুড়ি তার মুরগির জন্য সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। হ্যাঁ রে বদমাস চোর, তুই তো আমার সব কিছুই নিয়ে গেছিস, শেষমেশে কিনা আমার এই মুরগিটাও চুরি করতে হলো। তোকে আমি বরদোয়া দিলাম রে বদমাস চোর, ওর মাথায় আকাশ ভেঙে পড়ুক, বাতাসে তোর ঘর বাড়ি উড়ে যাক, তুই এই খারাপ কাজের শাস্তি পা, হতচ্ছাড়া চোর। এসব কথা বলতে বলতে বুড়ি বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকলো। তখন বুড়ি দেখলো মুরগির বাসার ভেতরে একটা ডিম পড়ে রয়েছে। ইস রে, মুরগিটা আমার সবে মাত্র ডিম পাড়া শুরু করেছিল। বদমাস চোর, তোর পেটে ব্যথা হোক, তোর হাতটা ভেঙে যাক, বাঘ এসে তোকে খেয়ে ফেলুক। এভাবে বুড়ি চোরের ওপর রাগ করে প্রলোভ বকতে থাকলো। এরপর সে ডিমটিকে নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রাখলো এবং কাঁথা দিয়ে সেই ডিমটিকে ঢেকে রাখলো। বুড়ি চেষ্টা করলো ডিমটিকে চাপ দিতে আর সেই ডিমটি থেকে বাচ্চা ফুটাতে। এটা তো কোনো সাধারণ ডিম নয়, আমার ভালোবাসার মুরগির শেষ স্মৃতি এটা। এর থেকে বাচ্চা ফুটে বেরোলে সেই বাচ্চার মধ্যেই আমি আমার পছন্দের মুরগিকে আবার দেখতে পারবো। শেষমেশে বুড়ির চিন্তা সফল হলো। একদিন ডিমটা লাফ দিল আর বুড়ি তো এসব দেখে ভীষণ অবাক হয়ে গেল। সে ডিমের কাছে এগিয়ে গেল, আরো দু একবার লাফ দেওয়ার পর ডিমটা ফেটে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মুরগির ছানা। এটা দেখে তো বুড়ি ভীষণ খুশি হয়ে গেল। বাচ্চাটি ডিম থেকে ফুটে বেরিয়ে সর্বপ্রথম বুড়িকে দেখেছিল, তাই সে বুড়িকে তার মা মনে করলো। মা, মা, তুমি কি আমার মা? বেরিয়েছে, বেরিয়েছে, ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। হ্যাঁ রে বাচ্চা, হ্যাঁ, আমি তোর মা। এরপর থেকে সেই মোরগ বাচ্চাটি বুড়ির কাছে মাতৃ স্নেহে বড় হতে লাগলো। দেখতে দেখতে এক পর্যায়ে সেই ছোট্ট ছানাটি অনেক বড় হয়ে গেল। এই মোরগটি দেখতে ছিল খুবই সুন্দর। সে বুড়িকে বিভিন্ন কাজে সাহায্য করত, বাজার করা, রান্না করা সহ এখানে ওখানে যাওয়া ইত্যাদি কাজে সাহায্য করত। একদিন বুড়ি সেই মোরগকে পুরনো সব ইতিহাস খুলে বলল, যে তার আসল মা কে ছিল, তোর কিভাবে তার আসল মাকে ধরে নিয়ে গিয়েছিল। সে মোরগকে সব কিছু খুলে বলল। বুড়ি যে তার আসল মা নয় এই কথা জেনে মোরগটি ভীষণ কষ্ট পেল, কিন্তু সে বুড়িকে তা বুঝতে দিল না। সে যাই হোক, এভাবেই দিন চলতে লাগলো। বেশ কিছুদিন পরের ঘটনা, আবারও চোরের নজর পড়লো বুড়ির বাড়ির ওপর। সে ওই মোরগটিকে দেখতে পেল। আরে আরে, এটা তো দেখছি বুড়ির বাড়ির মোরগ। আরে বাহ, স্বাস্থ্য তো দেখছি বেশ ভালো। আজ রাতেই আমি এসে এই মোরগটাকে চুরি করে নিয়ে যাব। হ্যাঁ, যে যাই বলুক বাবা, বুড়ির বাড়িতে চুরি করার মজাটাই আলাদা। এরপর রাতের বেলা চোর বুড়ির বাড়িতে এলো চুরি করতে। মোরগটি বুড়ির সাথে বুড়ির ঘরে ঘুমোতো। চোর চুপি চুপি দরজা খুলে বুড়ির ঘরে ঢুকলো, আর যেই না চোর মোরগটিকে ধরতে গেল অমনি মোরগটির ঘুম ভেঙে গেল। মোরগটি দেখলো বুড়ির বাড়িতে চোর এসেছে চুরি করতে, তাই সে তার শক্তিশালী ঠোঁট দিয়ে চোরের একটা চোখে ঠোকর দিল। সাথে সাথে চোর অন্ধ হয়ে গেল। সে এক চোখ দিয়ে আর কিছুই দেখতে পারছিল না। তখন সে সেখান থেকে পালিয়ে গেল। চোরটি পালাতে লাগলো, কিন্তু চোরটি পালাতে পারলো না। মোরগটি উড়ে গিয়ে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল, তারপর তাকে অনবরত ঠোকর দিতে লাগলো। ব্যথায় চোর চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ও বাবা রে, ও মারে, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে, এই মোরগ যে আমাকে মেরে ফেললো, কেউ কি আছো, বাঁচাও, বাঁচাও আমাকে। চোরের এমন চিৎকার চেঁচামেচিতে সেখানে অনেক লোক উপস্থিত হলো, কারণ চোরের চেঁচামেচিতে যে সবার ঘুম ভেঙে গিয়েছিল। এই চোর, এই অসহায় বুড়ির বাড়িতে চুরি করতে তোর একদম লজ্জা হলো না? এর আগেও তো বুড়ির বাড়ি চুরি হয়ে গিয়েছিল, তুই মনে হয় সেটাও করেছিলি। তুই ঠিক করে বল, তাহলে কিন্তু তোর পা আমি ভেঙে দেবো। চোর তখন সব বিষয়গুলো ধামা চাপা দেওয়ার জন্য মিথ্যে কথা বলতে যাচ্ছিল, কিন্তু মোরগটির দিকে তাকিয়ে আর সাহস হচ্ছিল না। ভয় পেয়ে চোরটি সব সত্যি কথা স্বীকার করে নিল। হ্যাঁ হ্যাঁ, আমি বুড়ির বাড়িতে চুরি করেছিলাম, আমি সব খারাপ কাজ করেছিলাম। তোমরা
তোমরা দয়া করে আমাকে মাফ করে দাও। আমি বুড়ির সবকিছু আবারও ফেরত দিয়ে যাব। বুড়িমা, ও বুড়িমা, দয়া করে আমাকে আপনি ক্ষমা করে দিন। সবকিছু ফেরত দেবে এই শর্তে তারা চোরকে মাফ করে দিল। আর বুড়িও এসব কথা শুনে ভীষণ খুশি হলো, এই ভেবে যে সে আবারও সবকিছু ফেরত পেয়ে যাবে। আর তার চেয়েও বেশি খুশি হয়েছিল এটা ভেবে যে সে তার পছন্দের মুরগিটিকেও ফেরত পেয়ে যাবে। আর মোরগকেও ভীষণ খুশি হয়ে গেল এই ভেবে যে সে তার মাকে আবারও ফিরে পাবে। পরের দিন চোর একে একে সবকিছুই ফেরত দিল, কিন্তু চুরি করে নিয়ে যাওয়া সেই মুরগিটিকে আর ফেরত দিল না। এই, তুই তো সবকিছুই ফেরত দিলি, কিন্তু আমার সেই মুরগিটা কোথায়? হ্যাঁ, সেটা সেটা আনিসনি বুঝি? সেটা কি তুই ফেরত দিবি না? আসলে আমি তো ওই মুরগিটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিলাম, তাই তো তোমাকে ওই মুরগিটা আর ফেরত দিতে পারছি না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি বুড়িমা। এদিকে মুরগি ফেরত না পাওয়াতে বুড়ি মন খারাপ করে বসেই রইলো। মোরগের দিকে তাকিয়ে সে বলল, তোর মাকে যে আমি ফেরত আনতে পারলাম না রে বাবা। আমার মায়ের কোনো দরকার নেই গো, আমি ছোট থেকে তোমার কাছেই বড় হয়েছি, তাই তো তুমি আমার মা, আমার বুড়ি মা। আয় বাবা আয়, আমার বুকে আয়, তুই হলি বুড়ি মায়ের মোরগ ছেলে। এরপর থেকে আর কোনো চোরই বুড়ির বাড়ির দিকে আসার সাহস পেত না। সবাই জেনে গিয়েছিল যে এই বুড়ির মোরগ ছেলে রয়েছে, বুড়ির কোনো ক্ষতি করতে গেলে যে মোরগ ছেলে তাদের ধরে শাস্তি দেবে, এই ভয়ে কোন দুষ্ট লোক আর সেদিকে পা বাড়াতো না। এভাবেই বুড়ি আর মোরগ ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। রসুলপুরে এক বুড়ি বাস করত। বুড়ির কাছে অনেকগুলো মুরগি ছিল। বুড়ি সেই মুরগি ও মুরগির ডিম বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। বুড়ি প্রতিদিনই মুরগিগুলোর অনেক যত্ন আত্তি করত, ভালো ভালো খাবার খাওয়াতো। এভাবেই কোনো রকমে যাচ্ছিল বুড়ির দিন। বুড়ি প্রতিদিন দোকানে একটি করে মুরগি বিক্রি করত। একদিন বুড়ি একটি মুরগিকে বাজারে বিক্রি করার জন্য যেই না সেই মুরগিকে ধরতে যাবে, অমনি মুরগিটি বলে ওঠে, বুড়িমা, আমাকে তুমি বিক্রি করো না। আমি ডিমে তা দিয়ে আমার বাচ্চাগুলোকে পৃথিবীর আলো দেখাতে চাই। দয়া করে তুমি আমাকে বিক্রি করো না গো বুড়িমা, করো না আমাকে বিক্রি। তোকে যদি আমি বাজারে বিক্রি না করি তাহলে আমি পয়সা পাবো কোথা থেকে বলতো? আর শোন, ভালো কথা, তোর ডিম থেকে কোনো বাচ্চা হবে না। আমি তোর সব ডিমগুলো বাজারে বিক্রি করে দেব, আর তার সাথে তোকে বিক্রি করেও আমি অনেক টাকা পাবো। দয়া করো বুড়িমা, আমার উপর তুমি একটু দয়া করো। আমি তো তোমার সন্তানের মতোই, তাই না বলো? কোনো মুরগি বুঝি মানুষের সন্তান হতে পারে? অত বকবক না করে চুপ করে থাক। তোকে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো, তাই চুপচাপ বসে থাক, আর আমি তোকে আজকেই বিক্রি করব। এরপর বুড়ি মুরগিটির কোনো কথা না শুনে তাকে বাজারের একটি দোকানে বিক্রি করে দিয়ে পয়সা নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে বেচারি মুরগিটি কি করবে কিছুই বুঝতে পারে না। মুরগিটি পালানোর সুযোগ খুঁজতে থাকে, আর সুযোগ বুঝে মুরগিটি দোকান থেকে পালিয়ে আসে। মুরগিটি হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে। এই তো বাবা, আমি হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে চলে এসেছি। ইস, কেউ আমাদের কষ্ট বোঝে না। বুড়িমা যে কেন আমার সাথে এমন করলো, আমি এত বোঝালাম বুড়িমাকে, তবুও বুড়িমা আমার কোনো কথা না শুনে আমাকে বিক্রি করে দিল। আমার কষ্ট হয় না বুঝি? বুড়িমা তো কিছুতেই বোঝে না। আমি বুড়িমাকে নিজের মায়ের মতোই দেখি। আমি মুরগি বলে কি বুড়িমাকে মা বলতে পারি না? তবে বুড়িমা আমাকে যাই বলুক, আমি তো বুড়িমাকে মা বলে ডাকবো, কারণ ছোট থেকে যে আমি তাকে মা বলে জেনে এসেছি। এসব কথা বলে মুরগিটি হাঁটতে থাকে আর জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। জঙ্গলের পাশে গাছের নিচে এক ঋষি বাবা ধ্যান করছিল। তার সামনে ছিল অনেক ঔষধি দানা। মুরগিটি হঠাৎই সেই দানাগুলো দেখতে পায়। ও বাবা, আমার তো খুব খিদে পেয়েছে। ইস, কি যে করি! ওই তো কিছু দানা দেখা যাচ্ছে। যাই, গিয়ে চুপি চুপি ওই দানাগুলো খেয়ে নেই।
মনে তো হচ্ছে লোকটি চুপি চুপি কিছু একটা করছে। দেখি কেমন চোখ বন্ধ করে আছে। যাই চুপি চুপি দানা খাই, লোকটি বুঝতেও পারবে না। এই বলে মুরগিটি চুপি চুপি সেখানে যায় আর সেখানে গিয়ে কিছু দানা খায়। এরপর সে চুপি চুপি সেখান থেকে চলে যায়। যেতে যেতে মুরগিটি দেখে সে অনেক বড় হয়ে গেছে আর তার সাথে অনেক শক্তিশালীও হয়ে গেছে। একে একে এটা আবার আমার কি হলো? ওই দানাগুলো খাওয়ার পরই তো আমার এমন অবস্থা হলো। মনে তো হচ্ছে ওই ঋষির দানাগুলো কোনো জাদুই দানা ছিল। ভালোই হয়েছে আমি অনেক বড় হয়েছি আর অনেক শক্তিশালীও হয়েছি। এখন নিশ্চয়ই আমি বুড়ি মায়ের কাছে গেলে উনি আমাকে তাড়িয়ে দেবেন না, আর আমিও বুড়ি মায়ের খেয়াল রাখতে পারবো। এই বলে মুরগিটি হাঁটতে থাকে আর এদিকে বুড়ি মায়ের তো করুণ অবস্থা। কোনো মুরগি বুড়িমাকে ঠিক মতো ডিম দিচ্ছিল না। কোনো মুরগি আর ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় না। এজন্য আস্তে আস্তে বুড়ির মুরগি কমতে থাকে। এক পর্যায়ে বুড়ির কাছে আর কোনো মুরগি ছিল না। আর কোনো মুরগি না থাকায় বুড়ি অনেক অসহায় হয়ে পড়ে। তার কাছে কোনো পয়সাও ছিল না আর সে ঠিকমতো দুবেলা খেতেও পারছিল না। এটা নিশ্চয়ই ঈশ্বর আমায় পাপের শাস্তি দিচ্ছে। আমার ঘরের লক্ষ্মী ছিল ওই মুরগিটা। মুরগিটা আমায় কত ডিম দিত আর সেই ডিমে তা দিয়ে কত বাচ্চা দিত। আমি তার কোনো কথা না শুনে তাকে বিক্রি করে অনেক বড় ভুল করেছি। তাই হয়তো ঈশ্বর আমায় পাপের শাস্তি দিচ্ছে। এসব কথা বলে যখন বুড়িমা কাঁদছিল ঠিক তখনই সেই মুরগিটি এসে হাজির হয়। বুড়িমা তুমি আর কেঁদো না, এই দেখো আমি এসে গেছি। সে কি, তুমি এত বড় কি করে হলে আর এখানেই বা কি করে এলে? এরপর মুরগিটি বুড়িমাকে সব কথা খুলে বলে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে বিক্রি করে একদম ঠিক কাজ করিনি। আজ থেকে আমি তোমার মা আর তুমি হলে আমার সন্তান। তাই বুঝি মা, আমি তো তোমাকে সব সময় নিজের মা বলেই মানি গো মা। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার মা। আমি কাজ করে পয়সা রোজগার করে আনবো মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। আস্তে আস্তে সবাই মুরগি আর বুড়িটির সম্পর্কে জেনে যায় যে মুরগিটি বুড়ির মেয়ে। মুরগিটি একদিন রহিম কৃষাণের বাড়িতে যায়। রহিম চাচা, একটা কথা ছিল যে। ও তুমি তো এখন আবার বুড়িমার মুরগি মেয়ে, তা বলো দেখি কি কথা। চাচা আমাকে একটা কাজ দেবে গো? তা বলি, তোমাকে কাজ দিলে তুমি বুঝি সেই কাজ পারবে? পারবো গো পারবো, আমি খুব কাজ পারবো, তুমি একবার দিয়েই দেখো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ধান ক্ষেত থেকে ধান নিয়ে এসে তা মাড়াই করে দিও, আর তার বিনিময় না হয় তুমি ধান নিয়ে যেও। এরপর মুরগিটি সব কাজ শেষ করে রহিমের কাছে আসে। বলি, তোমার বুঝি সব কাজ শেষ? হ্যাঁ চাচা, আমার সব কাজ শেষ, এখন তবে তুমি আমাকে ধান দাও। এই যে দেখছো ধান, এখান থেকে তুমি যতটা পারো সব নিয়ে যাও। এত ধান ও নেবে কি করে? ও ধান তুলতেও পারবে না আর নিতেও পারবে না। হা হা হা, তাতে তো আমারই ভালো। চাচা তুমি যতটা পারো ধান তুলে আমার কানের ফুটোতে দিতে থাকো। এরপর রহিম একটু একটু করে সব ধানই মুরগির কানের ভেতরে দিতে থাকে আর মুরগিটিও সব ধান তার কানের ভেতরে নিয়ে নেয়। আসছি গো চাচা, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে মুরগিটি খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর রহিম অবাক হয়ে মুরগিটির দিকে তাকিয়েই থাকে। জব বাবা, এসব আবার কি হলো? এরপর মুরগিটি তার বুড়িমায়ের কাছে যায়। বুড়িমা, বুড়িমা, আরে ও বুড়িমা, এদিকে এসো। তুই এসে গেছিস বাছা, তা বলি কাজ করে তুই কি নিয়ে এসেছিস? কিছুই তো দেখতে পাচ্ছি না। এটা শোনার সাথে সাথে মুরগিটি তার কানের ভেতর থেকে অনেকগুলো ধান বের করে দেয় আর এসব দেখে তো বুড়ি ভীষণ কাঁদতে থাকে। সত্যি মা, তুই সত্যি আমার মেয়ে। আমি তোর সাথে কত খারাপ ব্যবহারই না করেছি, অথচ তুই আমার বিপদে আমার পাশে থেকেছিস। ধুর মা, তুমি এসব কথা বলো না তো।
আমি তো তোমার মেয়ে, আমি তোমার বিপদে তোমার পাশে না থাকলে আর কে থাকবে মা, তুমি বলো। এভাবে মুরগিটি তার বুড়িমার দেখাশোনা করতে থাকে আর মুরগি ও বুড়ি বেশ সুখে শান্তিতেই থাকতে শুরু করে।